আমার ১৮তম জন্মদিনে আমার সবচেয়ে ভালো বন্ধু কাউকে আঘাত করে ফেলেছিল। আমি নিজে এগিয়ে এসেছিলাম এবং আমার বন্ধুর জায়গায় সব দায় নিজের ওপর নিয়ে নিয়েছিলাম। কিন্তু যেদিন আমি জেল থেকে বের হলাম, আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটা মানুষও আসেনি। এমনকি আমার সবচেয়ে ভালো বন্ধুর ছায়া পর্যন্ত দেখা যায়নি। পুরো ৫ বছর পর আমি অবশেষে আবার সূর্যের আলো দেখলাম। আমার আজও মনে আছে, ৫ বছর আগে যখন আমি জেলে গিয়েছিলাম, তখন আমার বন্ধু বলেছিল যে সে আমাকে সবচেয়ে বড় সম্মানের সাথে ফিরিয়ে নিয়ে যাবে। আমি রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম, কিন্তু কেউ আসেনি। শেষমেশ আমি আমার ক্লান্ত শরীর টেনে সেখান থেকে বের হয়ে গেলাম। সেই সময় পর্যন্ত আমার এটাই মনে হতে থাকল যে হয়তো আমার বন্ধু কেবল সময় ভুলে গেছে, কারণ আমার মুক্তির তারিখ তো ৩ বছর আগেই ঠিক হয়েছিল। সে আগেও সব কাজ অবহেলা করে করত, এবং আমার মনে হল এবারও সেটাই হয়েছে। আমি একটা সাধারণ হোটেলে রুম নিয়ে থাকলাম, যেখানে ১৫০ ইউয়ান খরচ হল। তাড়াতাড়ি গোসল করে বিছানায় শুয়ে পড়লাম। তখনই আমার ৫ বছর আগে বন্ধুদের সাথে কাটানো বেপরোয়া জীবনের কথা মনে পড়তে লাগল। ৫ বছর হয়ে গেছে। আজ অবশেষে আমি সেই একাকিত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছিলাম। তারপর আমি বিছানা থেকে একটা কার্ড তুললাম এবং একটা নম্বরে কল করলাম। ফোনের ওপাশ থেকে একটা মেয়ের মিষ্টি গলা ভেসে এলো। হ্যালো স্যার, আপনার কোন সার্ভিসের প্রয়োজন? আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি তাকে আমার লোকেশন জানলাম এবং ফোন কেটে দিলাম। তারপর আরামে বিছানায় শুয়ে জেলের দিনগুলোর কথা মনে করতে লাগলাম। জেলে আমি ৭ জন বড় ভাইকে আমার মেন্টর বানিয়ে নিয়েছিলাম। এই ৫ বছরে তারা যদি বাবা মায়ের মতো আমার দেখাশোনা না করতেন, তবে ওই খুনিরা কবেই আমাকে শেষ করে দিত। তখনই দরজার বেল বেজে উঠল। আমি বাথটাওয়ালটা ঠিকমতো জড়িয়ে হাসি মুখে দরজার দিকে এগিয়ে গেলাম। ৫ বছর হয়ে গেছে কমবখত। ৫ বছর ধরে আমি কোনো মেয়েকে ছুঁয়ে পর্যন্ত দেখিনি। ওই সময় আমার বুক এত জোরে কাঁপছিল যে মনে হচ্ছিল যেন তা বাইরে চলে আসবে। আমি তো এখনই ওই মুহূর্তেই দৌড়ে তার কাছে যেতে চাচ্ছিলাম। আমি দরজা খুললাম এবং সাথে সাথেই বললাম, ছোট্টজান, তোমার অনেক মনে পড়ছিল। কিন্তু এটা বলতেই আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। মনে হলো যেন কেউ আমার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। এখনই যে সুন্দর সুন্দর চিন্তা আমার মনে আসছিল, তা এক মুহূর্তে গায়েব হয়ে গেল। ওই মুখটা অনেক চেনা ছিল। সামনে দাঁড়িয়ে থাকা তাকে দেখে আমার হাত কাঁপতে লাগল। সে আমার ছোট বোন ছিল, জিয়াং ইয়াও। আমার বোন, সে এমন কাজ কিভাবে করতে পারে? জিয়াং ইয়াও আমাকে চিনতে পারেনি, কারণ আমি মাথা ন্যাড়া করে ফেলেছিলাম এবং নিজেকে ঠিকঠাক গুছিয়েও রাখিনি। ওই মুহূর্তেই আমার চোখ লাল হয়ে গেল। যখন আমি চেইন হাওয়ের জন্য সাজা নিজের ঘাড়ে নিয়েছিলাম, তখন সে আমার কাছে কথা দিয়েছিল যে সে আমার পরিবারের খেয়াল রাখবে এবং কখনো তাদের কষ্ট হতে দেবে না। কিন্তু এখন কি হয়েছে? আমার হাতে থাকা সিগারেটটা অসহায় হয়ে মাটিতে পড়ে গেল। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। তখনই জিয়াং ইয়াওয়েরও হয়তো আমার পরিচয়ের আভাস মিলল। আমি লাল চোখ নিয়ে তার কাছে গেলাম এবং বললাম, ইয়াও ইয়াও, মাফ করে দাও, মাফ করে দাও। তোমার বড় ভাই তোমার রক্ষা করতে পারল না। আমার কথা শেষ হতেই তার চোখ দিয়ে নদী বয়ে যাওয়ার মতো জল পড়তে লাগল। এই ৫ বছরে আমি সবসময় এটাই ভেবে এসেছি যে সে একটা ভালো জীবন কাটাচ্ছে। আমি ভেবেছিলাম যে চেইন হাও এবং লিউ ছেন আমার জায়গায় সব দায়িত্ব পালন করেছে। কিন্তু তখনই জিয়াং ইয়াও কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, এবং দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ভাইয়া, আপনি জানেন না, যেদিন আপনি জেলে গিয়েছিলেন, তারপর চেইন হাও এবং লিউ ছেন দিদি কখনো আমার খোঁজ নেয়নি। আমি তার কথায় বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হলো সে আবেগে ভেসে এমন বলছে। আমি তার মাথায় হাত বুলিয়ে আস্তে করে বললাম, ইয়াও ইয়াও, ভয় পেও না, তোমার ভাই ফিরে এসেছে। যতদিন তোমার ভাই জিয়াংচেং বেঁচে আছে, কেউ তোমাকে ছুতে পারবে না। সে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আপনার খুব কথা মনে পড়ত। তারা আমাকে কখনো আপনার সাথে দেখাও করতে দেয়নি। এই সময় আমার চোখের জলে আমার জামা ভিজে গিয়েছিল। জিয়াং ইয়াও ৫ বছরের সব কষ্ট আর অপমান উগরে দিচ্ছিল। আমাদের বাবা মা ছিলেন না। আমরা ছোটবেলা থেকে একে অপরের ভরসা হয়ে বড় হয়েছি। সব সময় আমি জিয়াংচেং, তার সবচেয়ে বড় শক্তি ছিলাম। কিন্তু আমার জেলে যাওয়ার পর তার সেই ভরসাও কেড়ে নেওয়া হয়েছিল। যদি চেইন হাও আর বাকিরা তাকে সাহায্য না করে থাকে, তবে আমি ভাবতেও পারছি না যে সে এই ৫ বছর কিভাবে কাটিয়েছে। আমি তার চোখের জল মুছে বললাম,
ইয়াও ইয়াও, এসো, আমাকে বলো এই 5 বছরে কি কি হয়েছে। আমি তার ফর্সা গালে বয়ে যাওয়া জল নিজের হাত দিয়ে পরিষ্কার করলাম। তার মন আস্তে আস্তে শান্ত হল। তারপর সে বিছানায় বসল। লাল চোখ নিয়ে সে এমন সব কথা বলতে লাগল যা শুনে আমি অবাকও হলাম এবং আমার বুকও ভেঙে গেল। আপনার জেলে যাওয়ার পর চেইনহাও এবং শুনহাও পুরো এলাকার দখল নিয়ে নেয়। লিউছিয়ান সবসময় চেইনহাওয়ের সাথে থাকত। পরে তাদের ক্ষমতা বাড়তে থাকে। 3 বছর আগে তারা বিনহাইয়ের সবচেয়ে বড় গ্যাং 3 হারমোনি সোসাইটিকেও হারিয়ে দেয়। তারপর থেকে আমি চেইনহাওকে আর কখনো দেখিনি। আমি ভুরু কুঁচকে নিলাম। জিয়াং ইয়াও এখনও এটা বলেনি যে এই 5 বছরে চেইনহাও তার সাথে কি করেছিল। আমি জিজ্ঞেস করলাম, ইয়াও ইয়াও, ওই সময় চেইনহাও আমার সাথে ওয়াদা করেছিল যে সে তোমার ভালোমতো খেয়াল রাখবে। আমার কথা শুনে জিয়াং ইয়াও হেসে উঠল। আমার খেয়াল রাখবে? ভাইয়া, আপনি অনেক সরল। চেইনহাও কখনো আপনার তোয়াক্কাই করেনি। আমার আজ যে অবস্থা তার কারণ ওই। কি? এটা শুনতেই আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু ফুটে উঠল, সত্যি সত্যিই ফুটে উঠল। ভাইয়া, আপনি জানেন না, পরে আমি জানতে পারি যে ওই সময় আপনার জেলে যাওয়া আসলে চেইনহাও এবং ওই বিষাক্ত মহিলা লিউছিয়ানের চক্রান্ত ছিল। আমি পরে অনেকবার আদালতে আপিল করেছি, কিন্তু চেইনহাওয়ের কাছে এত ক্ষমতা ছিল যে আমি তার কিছুই করতে পারিনি। ইয়াও ইয়াও, তুমি যা বলছো তা সত্যি হতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না। আমি মানতে পারছি না যে চেইনহাও আমার সাথে এমনটা করবে। আমি তার জন্য এত কিছু ছেড়ে দিলাম আর সে আমাকে এই প্রতিদান দিল। এটুকু বলতেই আমার গলা কাঁপতে লাগল। চোখ দিয়ে আবার জল পড়তে লাগল জিয়াং ইয়াওয়ের। আমরা দুজনকে তারা বোকা বানিয়েছে। তখনই হঠাৎ জোরদার ধামাকার সাথে ঘরের দরজা লাথি মেরে খুলে দেওয়া হল। গেঞ্জি পরা এক যুবক আমার দিকে আঙুল তুলে রাগে চিৎকার করে উঠল, হারামখোর! আমার গার্লফ্রেন্ডের সাথে রুম নেওয়ার সাহস কিভাবে হল? মরতে চাস নাকি? আমি হঠাৎ মাথা তুলে তার দিকে তাকালাম। ওই মুহূর্তেই আমার মাথায় 3টি শব্দ খেলে গেল, হানি ট্র্যাপ। আমিও কিছুক্ষণের জন্য অবাক হয়ে রইলাম। এর আগে যে আমি কিছু বুঝতে পারতাম, জিয়াং ইয়াওয়ের মুখ লাল হয়ে গেল এবং সে তখনই উঠে ওই যুবকের কাছে গেল। ইউনিং ভাইয়া, মাফ করে দিন, ইনি আমার বড় ভাই। জিয়াং ইয়াওয়ের কথা শুনতেই আমি সব বুঝতে পারলাম। এই লোকগুলো মানুষকে ফাঁসিয়ে টাকা আদায় করার ধান্দা করত, কিন্তু আজ ভুল ভুল করে তাদের সামনে আমি চলে এসেছি। ওই যুবকও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর সে জিয়াং ইয়াওয়ের দিকে তাকাল। জিয়াং ইয়াও দাঁত চেপে মাথা নাড়ল। আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে সে ভয় পেয়েছিল। পরের মুহূর্তেই ওই যুবক রেগে আগুন হয়ে গেল এবং সরাসরি জিয়াং ইয়াওয়ের গালে একটা কড়া থাপ্পড় মেরে দিল। আমার বুকটা এমনভাবে কেঁপে উঠল যেন কেউ তাতে ছুরি চালিয়ে দিয়েছে। আমি ভাবতেও পারছিলাম না যে এই 5 বছরে জিয়াং ইয়াও কি কি সহ্য করেছে। আমার শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগল। আমার চোখ লাল হয়ে গেল এবং আমার মুঠি শক্ত হয়ে গেল। যখন আমি জিয়াংচেং তার সাথে ছিলাম তখন কারো সাহস হতো না তাকে বিরক্ত করার, কিন্তু এখন? মিং ভাইয়া, মাফ করে দিন। আমি আপনার কাছে হাত জোর করছি। এবার আমাকে আর আমার ভাইকে ছেড়ে দিন। কিন্তু মা মিংয়ের মুখ আরও ভয়ানক হয়ে উঠল। সে ঠান্ডা গলায় বলল, জিয়াং ইয়াও, তুমি আমাকে কি ভাবো? তুমি জানো কতদিন ধরে তুমি কোনো কাস্টমার নিয়ে আসোনি? আজ আমার কিছু যায় আসে না যে একে 3000 ইউয়ান না দিয়ে এখান থেকে কেউ যাবে না। এটুকু বলে সে আবার হাত তুলল এবং জিয়াং ইয়াওকে থাপ্পড় মারার চেষ্টা করল, কিন্তু এবার তার হাত তার মুখ পর্যন্ত পৌঁছাতে পারল না, কারণ আমি তার সামনে দাঁড়িয়েছিলাম। আমি তার কবজি শক্ত করে ধরে নিলাম। মা মিং কিছুক্ষণের জন্য দমে গেল। হয়তো সে কখনো ভাবেনি যে তার নিজের এলাকায় কেউ তার সাথে টক্কর নেওয়ার সাহস করবে। সে ঝটকা দিয়ে আমার হাত ছাড়াল। দুহাত বুকে বেঁধে অহংকার নিয়ে বলল, আমার কিছু যায় আসে না তুই কে? আমি তর্ক করি না। 3000 বের কর আর ঝামেলা মেটা। আমি তার দিকে তাকালামও না। আমি ঘুরলাম এবং জিয়াং ইয়াওয়ের গালে পড়া লাল থাপ্পড়ের দাগ দেখতে লাগলাম। আমার মন কষ্টে ভরে গেল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার সুরক্ষায় সে কখনো কারো অত্যাচার সহ্য করেনি। ইয়াও ইয়াও, কেঁদো না। যতদিন তোমার ভাই জিয়াংচেং বেঁচে আছে কেউ তোমাকে ছুঁতেও পারবে না। সে কাঁদতে কাঁদতে আমার হাত ধরে বলল, ভাইয়া, আপনি চলে যান। এখন আর সেই সময় নেই যা 5 বছর আগে ছিল। তারা এখন আর নেই। তার কথা শুনে
পেছনে দাঁড়িয়ে থাকা মা মিং জোরে হেসে উঠল। তার হাসি আমার কানে আগুনের মতো লাগল। ঠিক সেই মুহূর্তেই আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি পুরো শক্তি দিয়ে একটা থাপ্পড় তার গালে কষিয়ে দিলুম। সে থতমত খেয়ে গেল। সে আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। তার হাত তখনও আমার হাত ধরেছিল। যেদিন সে জন্মেছিল সেদিনই আমি কসম খেয়েছিলাম যে পৃথিবীর কোনো মানুষ তাকে কাঁদাতে পারবে না। মা মিং আবার হাসল এবং আঙুল দেখিয়ে বলল, হ্যাঁ, আমি একে কষ্ট দিয়েছি তো কি করবি? আমি তোকে বলছি, গত ৩ বছর ধরে আমার এখানে কুকুরের মতো বেঁচে আছে। আমি একে ৩ বছর ধরে দাবিয়ে রেখেছি। আয়, যদি সাহস থাকে তো প্রতিশোধ নিয়ে দেখা। আমি আস্তে আস্তে তার দিকে ঘুরলুম। তারপর আমি আমার পকেট থেকে সেই খঞ্জরটা বের করলুম, যাতে জেলে থাকা অগুনতি মানুষের রক্ত লেগেছিল। আমার বড় ভাই এই খঞ্জরটার নাম রেখেছিলেন টাইগার ব্লেড। এটা সেই খঞ্জর ছিল যা সে আমাকে দিয়েছিল। মা মিং ওটা দেখেও অহংকার করে বলল, কি করবি? আমাকে ছুরি মারবি? সে আমার কাছে এলো, নিজের পেটে হাত চাপড়ে বলল, চল মার, দেখি কত সাহস আছে। বাইরে যখন আমি মানুষকে কাটতাম তখন তুই না জানি কোথায় লুকিয়েছিলি। চল মার আমাকে। তার মনে পুরো বিশ্বাস ছিল যে আমি কেবল ভয় দেখানোর চেষ্টা করছি। আমি জিয়াং জিয়াং ইয়াওয়ের চুলে হাত বুলালুম এবং হেসে বললুম, ইয়াও ইয়াও, এই ৫ বছরে তুমি যত অপমান আর কষ্ট পেয়েছ, আমি সেগুলোর হিসাব একে একে চুকিয়ে দেব। এটুকু বলে আমি খঞ্জরটা পুরো শক্তি দিয়ে এগিয়ে দিলুম। ছপাক! খঞ্জর সরাসরি তার পেটে ঢুকে গেল। রক্ত ফিনকি দিয়ে বাইরে বের হতে লাগল। এক মুহূর্তে মা মিংয়ের মুখ সাদা হয়ে গেল। সে কখনো ভাবেনি যে আমি সত্যি আঘাত করে বসব। তুই মরতে চাস নাকি? তুই জানিস আমি কে? তুই জানিস এই এলাকা কার? তখনই জিয়াং ইয়াও ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল, ভাইয়া, ব্যাস করুন, আর মারবেন না। আপনি এইমাত্র জেল থেকে বের হয়েছেন। আপনি যদি আবার ভেতরে চলে যান তবে আমার খেয়াল কে রাখবে? এই ৫ বছরে আমি কত কষ্ট পেয়েছি আপনি জানেনও? তার কথা শুনতেই আমার চোখ আবার জলে ভরে গেল। আমার হাত কাঁপতে লাগল। আমার হাত থেকে খঞ্জরটা মাটিতে পড়ে গেল।